প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদার ধারাবাহিক ক্লাসে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 3। এখান থেকে আমরা শিখতে পারবো কিভাবে প্রারম্ভিক মূলধন নির্ণয় করা যায়, কিভাবে একটা চালান প্রস্তুত করতে হয়, কিভাবে সাধারণ জাবেদা প্রস্তুত করতে হয়। চলো আমরা প্রশ্নটা পড়ে নিই আগে, তারপরে ধীরে ধীরে সলভ করে দেব। দেখো, চৌধুরী হার্ডওয়্যারের 2017 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। জানুয়ারি 1 তারিখ নগদ 2,50,000 টাকা ও 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। এটা হচ্ছে প্রারম্ভিক শেষ ব্যবসা শুরু করছে। নগদ টাকা নিছে আর আসবাবপত্র নিছে, দুটাই সম্পদ। ঠিক আছে। জানুয়ারি 5 তারিখ বলছে 5% বাট্টায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট এত টাকা দরে 250 ফুট GI5 বিক্রয়, চালান নং 205, প্যাকিং চার্জ এত। জানুয়ারির 8 তারিখ বলছে রাজন ট্রেডার্সের নিকট থেকে এত টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান করছে, অর্থাৎ চেকে ক্রয় করছে। আর এটা কিসে হয়েছে? বিক্রয়টা বাকিতে হয়েছে। কেমন? তাহলে আমরা এখানে বিক্রয়ের আন্টিও দেখতে পাচ্ছি, ক্রয়ের আন্টিও দেখতে পাচ্ছি। জানুয়ারি 15 তারিখ ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয় 200 টাকা। এই যে কাগজ ও কলম, এটা ব্যবসায়ের ব্যবহারের জন্য, এটাকে মণিহারি বলে। ঠিক আছে। জানুয়ারি 18 তারিখ দেখো, ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় এত টাকা। ব্যবসার জন্য একটা আলমারি ক্রয় করছে, সেটার জন্য পরিবহন ব্যয় হয়েছে এত টাকা। ঠিক আছে, তো এটা একটা খরচ। জানুয়ারি 28 তারিখ বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 800 টাকা। ওই যে একটু আগে গত ক্লাসে আমরা শিখছিলাম যে টাকা উত্তোলন করে, এখন দেখছো পণ্য উত্তোলন করে কে? মালিকে। ঠিক আছে, তা মালিক ব্যবসা থেকে যা উত্তোলন করে নিয়ে যায় সেটা ব্যবসার জন্য একটা খরচ বা ব্যয়। ঠিক আছে, বিনিময়ে সেটা আমাদের সম্পদ, যে কোনো একটা সম্পদকে কমিয়ে দেয়। হতে পারে নগদ টাকা, হতে পারে পণ্য। ঠিক আছে, এই ছিল আমাদের উদ্দীপক। এখান থেকে আমাদের কোশ্চেন করছে, দেখো চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রারম্ভিক জিনিসটা হচ্ছে শুরুতে যেটা নিয়ে ব্যবসা শুরু করছে সেই টাকাটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তো সেখানে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের জন্য আমাকে কী করতে হবে? শুরুতে যদি কোনো সম্পদ নিয়ে শুরু করে এবং দায় নিয়ে শুরু করে, তাহলে সম্পদ থেকে দায় থাকলে সেটা বিয়োগ করে যে টাকা হবে সেটাই হচ্ছে আমার মূলধন, প্রারম্ভিক মূলধন। 5 তারিখে দেখো, এখানে বলছে 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো। তাহলে এই 5 তারিখের এই লেনদেনটা অনুযায়ী একটা চালানপত্র তৈরি করতে হবে। যে একটা চালানের রূপরেখা কেমন হয় সেটা আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে আমি সব কিছু যত দলিলপত্র আছে সেগুলা সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। যা কারো যদি সেখানে লিখেন্স থাকে অবশ্যই ওই প্লে লিস্টটা ফলো করো। দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায়টাতে আমি তোমাদের যত ধরনের দলিলপত্র আছে সব আলোচনা করে দিয়েছি ওখানে। তারপরে এখানে তো অবশ্যই এটা সলভ করে দেব। 5 তারিখে একটা চালান। গ নাম্বার বলছে জানুয়ারি মাসের 8, 15, 18, 28, অর্থাৎ 8, 15, 18, 28 ও হচ্ছে নিচেরগুলা বলছে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নটা বুঝে ফেলছি, এখন আমরা সমাধানে চলে যাই। চলো। ক মার্কে আমাদেরকে বলছে চৌধুরী হার্ডওয়্যারের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা লিখলাম, একটা চক টানলাম। চকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা, টাকা, মানে কত টাকা প্রারম্ভিক মূলধন নিয়ে সে শুরু করছে সেটা। তাহলে আমরা প্রশ্নটা পড়ে বের করি। প্রারম্ভিক মানে হচ্ছে যখন ব্যবসা শুরু করছে তখন। ঠিক আছে, তখন কি পরিমাণ মূলধন নিয়ে সে শুরু করছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে বিষয় হচ্ছে মূলধনটা কিভাবে হয়। মূলধন হচ্ছে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে সেটাই তার বিনিয়োগ। ওই বিনিয়োগকৃত জিনিসটাই হচ্ছে মূলধন। তো এখন সেখানে যদি সে আবার দায় নেওয়াও শুরু করে, যদি তার কোনো দায় থাকে, ঠিক আছে, দেনা করে আনছে, তাহলে সম্পদ থেকে সেই দেনাটা বাদ দিতে হবে, কারণ সেই দেনাটা মূলধনকে কমিয়ে দিবে। তাহলে কোনো সম্পদ থাকলে সম্পদ থেকে আমি দায়টা বিয়োগ করব। তাহলে আমি প্রারম্ভিকে চলে যাই, শুরুতে 1 তারিখে। তো এখানে 1 তারিখে বলছে নগদ 2,50,000 টাকা এবং 65,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখানে নগদ টাকাও সম্পদ, আসবাবপত্রও সম্পদ, অর্থাৎ দুইটাই সম্পদ। সে কোনো দায় আনে নাই। তাহলে এই সম্পদগুলাই যোগ হয়ে তার মূলধন হয়ে যাবে। এগুলাই প্রারম্ভিক মূলধন। আমরা লিখলাম 2017, ঠিক আছে, তারিখ জানুয়ারির 1 তারিখ, যেদিন ব্যবসা শুরু করবে সেদিনটাই হচ্ছে প্রারম্ভিক। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি নগদ টাকা আনছে। কত টাকা? 2,50,000। আর আরেকটা আনছে আসবাবপত্র।
এই দুইটা নিয়ে সে ব্যবসা শুরু করছে, এই জন্য সেগুলা কি মূলধন 65,000 টাকা, আর কিছু নাই। তাহলে এই দুইটার আমরা যোগ করে দিই, কত হয় 2,50,000 প্লাস 65,000, 3,15,000। দেখো 3,15,000 প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে গেছে। তারপর সূত্রটা মনে রাখবা তোমরা, এখানে দায় ছিল না, এই জন্য দায় বিয়োগ করতে হয় না। যদি দায় থাকতো তাহলে আমরা এখান দিয়ে বিয়োগ করে দিতাম দায়টাকে, কেমন? এখানে কোনো দায় নাই। তাহলে সূত্র মনে রাখবা হচ্ছে কি, প্রারম্ভিক মূলধন সমান এটার জন্য হচ্ছে কি প্রারম্ভিক সম্পদ, মানে প্রারম্ভিক যত সম্পদ আছে সেগুলো থেকে বিয়োগ করবা কি প্রারম্ভিক দায়। ঠিক আছে, তাহলে করতে পারবা। আমি সূত্রটা লিখে দিয়েছি তোমরা। খ কোশ্চেন আমাদেরকে কি বলছে দেখো, খ কোশ্চেন বলছে 5 তারিখের লেনদেনের অবলম্বনে একটি চালান প্রস্তুত করো, বা চালান তৈরি করতে বলছে। মানে চালানটা অ্যাকচুয়ালি কেমন হয়, তাহলে দেখো কীরকম হয়, আমি জাস্ট একটু লিখি। তো এখানে আমাদেরকে বলছে চৌধুরী হার্ডওয়্যারের, তাহলে আমরা কোন প্রতিষ্ঠানের জন্য করতেছি? চৌধুরী হার্ডওয়্যারের জন্য। তো লেখো চৌধুরী হার্ডওয়্যার। লিখলাম, কেমন? তো এটার নাম বলছে কি চালান, এরকম একটা চালান থাকে। ঠিক আছে, তো এটার আবার এভাবে করে একটু কালারফুল করে দেয়। আমি তোমাদেরকে রিয়েলিস্টিকটা বোঝাচ্ছি, এরকম দোকানেরটা বোঝাচ্ছি আর কি, এরকম কালার করে দেয় আর কি ওরা, আমরা কালার করার দরকার নাই। আর এখানে কীরকম থাকি, এই কর্নারটাতে এখান দিয়ে শুরুতেই থাকবে চালান নং থাকবে, মানে চালান নাম্বার, এরকম থাকে বিষয়টা। ঠিক আছে, ক্রেতার নাম, তারপরে ক্রেতার ঠিকানা থাকে, আর এখানে উপরে থাকে হচ্ছে তারিখ, এখান দিয়ে তারিখটা থাকে। তো তারিখটা হচ্ছে যে তারিখে চালান প্রস্তুত করতে হবে সে তারিখটা। ঠিক আছে, আর এখানে এটার মধ্যে থাকে কি ক্রমিক থাকে, এটাতে তারিখ থাকে না, ক্রমিক থাকে। ক্রমিক, এখানে থাকে মালের বিবরণ, মানে কি মাল বিক্রি করছে আর কি, এরকম মালের বিবরণ থাকে, অথবা শুধু বিবরণ লিখলেও হবে। আর এখানে থাকে হচ্ছে দর, কত টাকা করে, আর কি পরিমাণ পণ্য নিছে, এখানে হচ্ছে পরিমাণ, আর এখানে হচ্ছে টাকা, মোট টাকা আর কি, এটা দিয়ে এটা গুণ করলে টাকাটা বের হয়ে যাবে। আর নিচে এখানে থাকে হচ্ছে টাকা কথায়, ঠিক আছে, কথায়। তো এখানে কথায় লিখে দিবে কত টাকা, এখানে মোট যেটা বের হবে সেটা এখানে কথায় লিখে দিবে। আর এখানে বিক্রয় শর্ত, বিক্রয়ের কিছু শর্ত থাকে, এরকম থাকতে পারে যে 2 দিনের ভিতরে পরিশোধ করলে 3% বাড়টা, ওই যে শর্ত তোমাদেরকে বিক্রয় জাবেদার মধ্যে শিখেছি না, এরকম শর্ত থাকে। ওই যে 2/5 নিট 15 দিন এরকম থাকে না, ওই শর্ত এখানে উল্লেখ করে দেয়। আর এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা জিনিস, তোমরা একটা চালান যদি কোনো দোকান থেকে হাতে নাও, দেখবা যে হুবহু এই জিনিসটা এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, মানে হচ্ছে যদি কোনো ভুল হয় হিসাবে গরমিল হয় সেটা সংশোধন করে নিতে পারবে। অথবা কেউ বলে দেয় এখানে বিক্রিত মাল ফেরতযোগ্য নয়, যাই লেখে এখান দিয়ে লেখে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, তাদের রুলস অনুযায়ী তো প্রতিষ্ঠানটা কীভাবে চলে সেটা। আর এখানে বিক্রেতার একটা স্বাক্ষর থাকে যে বিক্রয় করে, ঠিক আছে, বিক্রেতার স্বাক্ষর, ঠিক আছে। তো এরকম একটা ফেজ থাকে, তো এটার মধ্যে হচ্ছে সে লেখে, এভাবে থাকে, সে এটার মধ্যে লেখে প্রত্যেকবার, তার এভাবে লেখে। তো এগুলো হচ্ছে কম্পিউটার প্রিন্ট করে এরকম একটা খাতা বানায় রাখে, জাস্ট এক পেজ করে করে লিখে একটা কাস্টমারে দিয়ে দেয়, এক পেজ করে করে এগুলা ফিল আপ করে দিয়ে দেয়। ঠিক আছে, এটা একটা রূপরেখা তোমাদেরকে আমি এঁকে দেখাইলাম। এখন এটার ভিতরে আমরা কীভাবে পোস্টিং করবো সেটা, আমাদেরকে শুধু 5 তারিখের জাবেদাটা আলোকে আমরা এটা পোস্টিং করবো কীভাবে হয়। 5 তারিখে দেখো, 5 তারিখে বলছে কি 5% বার্তায় সুবর্ণা ট্রেডার্সের নিকট প্রতি ফুট এত টাকা দরে এত ফুট জিআই পাইপ বিক্রয়। ঠিক আছে,
তাহলে আমরা ক্রমিক দিলাম 1 নাম্বারে আমি এটা বিক্রি করছি। আর কিছু বিক্রি থাকলে এবার 2, 3, 4, 5 করে আসতো। ঠিক আছে, 5 তারিখ। তাহলে আমি তারিখ পেয়ে গেলাম, 5 তারিখ জানুয়ারির 5। এখানে লেখো 5 জানু 2017 সালের ঘটনা। কেমন? সালার নং আছে কিনা খেয়াল করো। ইয়েস আছে, সালার নং 205। এখানে আমরা সালার নং লিখলাম 205। ইজি, শুধু এই সালানের চিত্রটা কেমন সেটা বুঝবা, আর বাকিটা তুমি এখানে দেখে দেখে বসাবা। প্যাকিং চার্জ আছে, সেটা পরে আসতেছে। আর কি আছে? ক্রেতার ঠিকানা আছে কি? ক্রেতার নাম আছে তো, এই যে সুবর্ণা ট্রেডার্স। তাহলে ক্রেতার নাম হচ্ছে সুবর্ণা ট্রেডার্সের নিচে। কেমন? সুবর্ণা ট্রেডার্স। তাদের কোনো ঠিকানা কিন্তু নাই, তাহলে ঠিকানার কলম ফাঁকা থাকলো সমস্যা নাই। এখানে মালের বিবরণটা কি বিক্রি করছি আমি। কেমন? GIP5 বিক্রয়। কেমন? এখানে লেখো GI5। GI5 বিক্রয়। বিক্রয় লেখা না, GI5 লিখে দেয় আর কি। দর কত করে? দর লেখে এখানে। দর হচ্ছে 192 করে এখানে দিচ্ছে, যাই দিচ্ছে তা আমরা লিখবো 250 ফুট। তাহলে কত আসে? 192 ইন্টু 250, যোগ দিয়ে দিচ্ছি। 192 ইন্টু 250, 48,000 টাকা। এভাবে ক্যালকুলেশন করে এখানে লিখে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে এত। এখন যদি সে ছাড় দেয়, মানে ওই যে এরকম ছাড় দেয় না যে এত টাকা আসতে আপনি এত দেন, ছাড় দেয় আর কি, তাহলে আমরা এখানে কি দিব? কারবারি বাট্টা। ছাড়টা হচ্ছে কারবারি বাট্টা, এখানে কারবারি বাট্টা আছে হচ্ছে 5%। তাহলে কারবারি বাট্টা 5%। তো 5% তোমরা এখানে সলভ করেও দিতে পারো যদি ইয়া পারো এভাবে। 48,000 ইন্টু 5%। ঠিক আছে, যাই হয় লেখো 48,000 ইন্টু 5%, 2,400 টাকা। তাহলে 2,400 টাকা আমার এই মোট টাকা থেকে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, 2,400 বিয়োগ করো, কত হয়? 45,600 টাকা আমি পাইছি। এখন এটার সাথে আর কোনো খরচ আছে কিনা সেটা আমরা যোগ করব, কারণ অনেক সময় খরচ হচ্ছে ক্রেতা বহন করে। এখানে প্যাকিং চার্জ আছে, এই টাকাটা যোগ করে দিতে হবে, কারণ এটা একটা খরচ, এটা মালের সাথে ওই ক্রেতা পরিশোধ করবে। তাহলে আমরা লিখলাম প্যাকিং খরচ চার্জ। প্যাকিং চার্জ আছে 500 টাকা। দুইটা মিলে যোগ করো, 45,600 যোগ 500, 46,100। তাহলে আমি নেট কত টাকা আমার ক্রেতা পরিশোধ করবে সেটা আমি পেয়ে গেলাম। কত? 46,100 টাকায় ক্রেতা আমাকে পে করবে। তো এই টাকাটা আমি এখানে লিখবো 46,000। দেখছো, 46,100 টাকা মাত্র। ঠিক আছে, বিক্রয় শর্ত ছিল কোনো? এখানে কোনো বিক্রয় শর্ত নাই, যার জন্য আমরা বিক্রয় শর্ত লিখতেছি না। ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা তাদের প্রতিষ্ঠানের রুলস। এখানে বিক্রেতার একটা স্বাক্ষর থাকে, এখানে লিখে দিবা। কোনো স্বাক্ষর যদি কার স্বাক্ষর দিব দরকার নেই, জবাব সেবা। তো এই ছিল একটা চালান, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, রিয়েলিস্টিক বুঝবা যে কেমন হয়, বাস্তবতার সাথে মিল আছে কিনা। হিসাব বিজ্ঞান বাস্তবিক, হিসাব বিজ্ঞান কোনো মুখস্থের কিছু নেই, বাস্তবিকভাবে চিন্তা করবা, দ্যাটস ইট। একদম ইজি হয়, তুমি বুঝে যাবা। তারপর চলো আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। ওরা স্পেসিফিক বলে দিছে 8, 15, 18, 28, এই চারটাই করতে বলছে, বাকিগুলো করতে বলে নাই। তারপর আমি তোমাদেরকে ওইগুলো বলে দিব। আমরা এখানে লিখলাম 2017 জানুয়ারি 8 তারিখ। জানুয়ারি 8 তারিখ লিখলাম, রাজন ট্রেডার্সের নিকট থেকে এত টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান করছে, অর্থাৎ চেকের মাধ্যমে ক্রয় করছে। তাহলে কি হয়?
ক্রয় করছি আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিনিময়ে আমি টাকাটা কিসে পে করছি? চেকে। তো চেক মানে আমার ব্যাংক থেকে টাকা গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে লিখলাম ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব, ব্যাংক থেকে টাকা চলে গেছে, কেমন? ব্যাংক হিসাব। বুঝবা, কোশ্চেন করবা, তাহলে প্রশ্ন তোমার আনসার বলে দিবে। চেকের মাধ্যমে ক্রয়, ঠিক আছে? একটা সলভ করে ফেলবো, একটা লেখা শেষ, তাহলে বিবরণটা দাগ টেনে দিবা, ঠিক আছে? এখানে টাকা কত? 41,500, এখানে 41,500 লিখবা, কেমন? ডেবিটে যা ক্রেডিটে তাই হয়েছে। তারপরটা কি হয়েছে? তারপরে বলছে 15 তারিখ, 15 তারিখে বলছে ব্যবসায়ের ব্যবহারের জন্য কাগজ ও কলম ক্রয়। এখন তোমার চিন্তা হবে যে কাগজ ও কলম ক্রয় মানে কাগজ ও কলম জিনিসটা কি? ব্যবসার জন্য কিছু লিখে রাখার জন্য, এরকম লাগে না? তো এই জিনিসটার বলে মণিহারি, ঠিক আছে? নিত্য প্রয়োজনীয় অল্প অল্প, মানে ব্যবসায়িক কাজে বেরোতে অল্প পরিমাণের কম দামি জিনিসটাকে লাগে, এটার বলে মণিহারি। যেমন কলম, খাতা, পেন্সিল, রাবার, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে কি? মণিহারি। তাহলে মণিহারি একটা কি হয়? প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, বিনিময়ে নগদ টাকা দিয়ে কিনে নগদান হিসাব ক্রেডিট হয়, কেমন? তাহলে মণিহারি খরচ, খরচ জিনিসটা কি হয়? ডেবিট হয়। তাহলে মণিহারি হিসাব আমরা কাগজ কলম লিখি না, আমরা কি লিখছি? মণিহারি। অর্থাৎ এই জাতীয় আরো যত জিনিস আছে সবগুলোর একসাথে মণিহারি বলে। মণিহারি হিসাব ডেবিট, সরি। আর নগদ টাকা দিয়ে কিনছে এই জন্য নগদান হিসাব ক্রেডিট, কেমন? কারণ লিখো, নগদ টাকায় মণিহারি ক্রয়। এখন তোমরা পিছনে ক্রয় দেখে ক্রয় হিসাবে এটারে আবার ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করে ফেলে না। বুঝতে হবে যে কি কিনছে, পণ্যটা কি, ব্যবসায় কি নিয়ে বিজনেস করে। ব্যবসায় যেটা নিয়ে বিজনেস করে, যেটা হচ্ছে তাদের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে সেটা যদি ক্রয় বিক্রয় করে সেক্ষেত্রে হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় হবে। আর আদারওয়াইজ অন্য কোনো জিনিস যদি আসবাবপত্র ক্রয় করে, কোনো সম্পদ ক্রয় করে, এই যে মণিহারি ক্রয় করে, সাপ্লাইজ ক্রয় করে, ঠিক আছে, সরঞ্জাম ক্রয় করে, সেক্ষেত্রে সেগুলো কিন্তু ক্রয় না, সেগুলো এক একটা ক্যাটাগরি আছে। যেমন মণিহারি যে খাতা, কলম, কাগজ, এগুলো হচ্ছে মণিহারি সরঞ্জাম জাতীয়, অফিস সরঞ্জাম। বড় বড় জিনিস হচ্ছে আসবাবপত্র টাইপের জিনিসগুলো হচ্ছে কি? সম্পদ। তো এগুলো তোমারে বুঝতে হবে। এখানে হচ্ছে 200 টাকার ক্রয় করছে, ঠিক আছে, 200 টাকা। তারপরে আসো 18 তারিখ। 18 তারিখ বলছে কি? ব্যবসায়ের জন্য আলমারি ক্রয়ের পরিবহন ব্যয় 1500 টাকা। তো যখন এরকম কোনো জিনিস ক্রয় করে আনে, আর যন্ত্রপাতি কিনে হোক, আসবাবপত্র কিনে হোক, অফিস সরঞ্জাম কিনে, সেটার সাথে যদি তাৎক্ষণিক কোনো পরিবহন ব্যয় থাকে এবং সংস্থাপন ব্যয় থাকে, সেগুলা কি হয়? ওই পণ্যের মূল্যটার সাথে অ্যাড হয়ে যায়। মানে ওই পণ্যের মূল্যটা ওই অতিরিক্ত খরচটা সহ পণ্য মূল্য নির্ধারিত হয়। তাহলে এখানে আসবাবপত্র কি করছে? ক্রয়ের পরিবহন ব্যয় হচ্ছে এত টাকা, তার মানে ওই আসবাবপত্রের মূল্যটা মানে হচ্ছে ওই আলমারির মূল্যের সাথে হচ্ছে এই টাকাটা চলে যাবে। তাহলে আলমারি জিনিসটা একটা সম্পদ, প্রতিষ্ঠানের জন্য সম্পদ ক্রয় করলে কি হয়? ডেবিট হয়। এটা সম্পদের বিপরীতে খরচ হয়েছে, ঠিক আছে? তাহলে সম্পত্তিটার মূল্য বৃদ্ধি পাইছে, তাহলে সম্পত্তি জিনিসটা হচ্ছে কি? ডেবিট। আর বিনিময়ে নগদ টাকা দিয়ে পে করছে, যেন নগদ টাকা কমে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? আসবাবপত্র আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বুঝছো কি না? কনফিউশন রাখো না, বুঝো। এটা হচ্ছে প্রথমবার যদি কোনো সম্পদ ক্রয় করে, সম্পদের সাথে প্রথমবার সংগঠিত সংস্থাপন ব্যয় এবং যে কোনো ধরনের ব্যয় আর কি, খরচ, সেটা কি হবে? ওই
পণ্যের মূল্যটার সাথে অ্যাড হয়ে যায়, মানে হয়ে ওইটা মূল্য নির্ধারিত হবে এই জন্য। তাহলে ক্রেডিট, তাহলে মানে বিষয়টা হচ্ছে ওই টাকাটা অ্যাকচুয়ালি আসবাবপত্র হিসাবেই খরচ হয়েছে, ঠিক আছে, মানে ওই আলমারি হিসাবেই খরচ হয়েছে। তো আলমারি জিনিসটা হচ্ছে আসবাবপত্র, এই জন্য আমরা আলমারি না রেখে আসবাবপত্র লিখলাম 1500 টাকা। পরবর্তীতে যদি কোনো ধরনের এই মেরামত, ছোটোখাটো মেরামত করা লাগে, সেগুলো আলাদা হিসাব, সেগুলো কিন্তু আবার খরচ, ঠিক আছে। তো এখানে 1500 টাকা, এখানে 1500 টাকা। তো এখানে কারণ লেখো, আলমারি পরিবহন খরচ নগদে প্রদান করা হলো। আলমারি পরিবহন খরচ নগদে প্রদান। তোমরা যত সংক্ষেপে বুঝাইতে পারো আর কি। তারপরে 28 তারিখ দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। এটা তো আগে আলোচনা করে দিয়েছি, মানে হচ্ছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করছে। তো যে কিছু উত্তোলন করুক না কেন, এটা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট। তাহলে উত্তোলন জিনিস মানে খরচ জিনিসটা কি হয়, উত্তোলন হিসাব খরচ জিনিসটা প্রতিষ্ঠানের জন্য ডেবিট হয়। কেমন, উত্তোলন হিসাব ডেবিট। বিনিময়ে কি উত্তোলন করছে, নগদ টাকা না পণ্য? তাহলে এখানে পণ্য উত্তোলন করছে, তো পণ্য নাম আমরা হিসাব করি না। এখানে যদি বিক্রয় মূল্য উত্তোলন করতো, সেক্ষেত্রে আমরা বিক্রয় দিতাম। এখন কিছুই বলে নাই, শুধু পণ্য বলছে। তো পণ্যটা নর্মালি কিভাবে থাকে, আমরা তো বিক্রিত পণ্য এখানে থাকে না, এখানে থাকে হচ্ছে ক্রয় করে আনা পণ্যটা থাকে। তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যে উত্তোলন করছে, তাহলে আমরা ক্রয়টা কমে যাবে, আমাদের ক্রয়ের পরিমাণ কমে যাবে। তাহলে ক্রয় হিসাব, পণ্য নাম আমরা হিসাব করি না কিন্তু, ক্রেডিট। তাহলে এখানে লেখো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ঠিক আছে। এখানে টাকার পরিমাণ লিখে দাও 800 টাকা, 800 টাকা। যাবাদা কিন্তু হিসাব টানা লাগে না, যোগ বিয়োগ করা লাগে না, ঠিক আছে। যদি আমরা যে কালে শিখছিলাম সেই কালে আমরা হিসাব টানতাম আর কি, আমাদের স্যাররা মেরে ধরে হিসাব টানাইতো আমাদের দিয়ে। আচ্ছা, লাগে না, এটা মাথায় রাখবা। আচ্ছা, তাহলে এতটুকু তো আশা করি বুঝতে পারছো, এ হচ্ছে প্রশ্ন। আর যদি এখানে আরো দুইটা রয়ে গেছে, এই দুইটা তো আমাদেরকে করতে বলে নাই, তারপর আমি বলে দিচ্ছি। এখানে কি হইতো, নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। তো ব্যবসা যখন শুরু করে, আমি জাস্ট ওগুলা তোমাদেরকে দেখাই দিচ্ছি, এগুলা কিন্তু এটার অংশ না, তারপর দেখাই দিচ্ছি। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, আসবাবপত্র নিয়ে শুরু করছে, তাহলে সম্পদ দুইটাই নগদান, এভাবে হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র ডেবিট। কেমন, দুইটাই সম্পদ, আসবাবপত্র ডেবিট। এই দুইটা বিনিময়ে কি হয়েছে, 2,50,000 আর হচ্ছে 65,000, ঠিক আছে। এই দুইটার বিনিময়ে, এই দুইটা নিয়ে যে ব্যবসা শুরু করছে, ওই ব্যবসার জিনিসটা হচ্ছে কি, মূলধন। মানে ওই এইটা কি হিসাবে আনছে, এই দুইটাটাই মূলধন হিসাব আনছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট। মূলধন ব্যবসায় কি হয়, মূলধন হিসাব ক্রেডিট। কেমন, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে হচ্ছে 3,15,000 হবে, দুইটা যোগফল, মূলধন 3,15,000। এটা তো বুঝতে পারছো। এরপরে সেকেন্ড 5 তারিখ যদি বলতো, 5 তারিখ বললে এটা 1 তারিখ, এটা 5 তারিখ। যদি 5 তারিখও যদি তোমাদেরকে সাধারণ জবাদাই করতে বলতো, আগে শিখিয়ে দিয়েছিলাম, তারপরে দেখে নাও। এই টাকাটারে, এখানে যে টাকাটা বের হবে, এই টাকাটারে গুণ করবা, এখানে কি করছে, বিক্রয় করছে নাকি, তাহলে বাকিতে বিক্রি করছে। তো বাকিতে বিক্রি করলে আমাদের কি হয়, দেনাদার হয়। কেমন, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। সাধারণ জবাদা যদি তোমাদেরকে করতে বলতো, তাহলে কিভাবে করতে হয়, সাধারণ ক্রেডিট। তাহলে এখন এখানে হচ্ছে টাকাটা বের করে নিবা, ঠিক আগের মতো, আগে যেভাবে তোমরা ওই যে সালানা বের করছো, মনে আছে, এত ইন্টু 250, 48,000 টাকা। 48,000 টাকার উপর আবার 5% কিন্তু ডিসকাউন্ট আছে, তাহলে
5% বিয়োগ দিবা, বিয়োগ দিলে কত থাকে? 2400 টাকা বাইরেছে, কেমন? তাহলে 48,000 বিয়োগ 2400, 5% 2400 বেড়েছে, 45,600 থাকে। এটার সাথে আবার আছে প্যাকিং খরচ আছে 500 টাকা, তাহলে যোগ 500, 46,100। তাহলে এখানে হচ্ছে 46,100 টাকা আমার পণ্যের মূল্য, কেমন? বুঝতে পারছো কিভাবে করবা? যদি এগুলারও সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলতো তাহলে এভাবে করতাম। তো এই ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন 3-এর সমাধান। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় জাস্ট কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি তো আছি। তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো ফলো করছো সেটা কমেন্টে জানিয়ে দিবা। আর ক্লাসটা যদি তোমার উপকার আসে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর তোমার জন্য একটা কোশ্চেন হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স সেন্টার্স পরিবার নামে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে পারস্পরিক সহযোগিতা এবং যে কোনো সমস্যায় পড়বা জাস্ট সমস্যাটা ছবি তুলে পোস্ট করবা অথবা লিখে পোস্ট করবা, যে কেউ একজনে সলভ করে দেবে, অথবা আমি তো স্পেশালি তোমাদের জন্য সব সময় আছি। তো কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।